নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প অপরাধ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প অপরাধ। ঘটনাটা ঘটল অসিতের অফিসে বেরোবার ঠিক আগের মুহূর্তে। ধরা পড়ল তার ডায়েরি ব্যাগটা কোথাও উধাও হয়েছে। ব্যাগের মধ্যে গোটা 25 টাকা ছিল, কিন্তু সেইটাই বড় কথা নয়। ডায়েরিতে অনেকের নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা ছিল। সেগুলি খুবই জরুরি। হারালে অসিতের খুবই অসুবিধা হবে। অসিত প্রথমে বোনের কাছে খোঁজ নিল। মীরা, আমার ব্যাগটা কোথায়? মীরা বলল, কিসের ব্যাগ? অসিত বিরক্ত হয়ে একটু ধমকের সুরে বলল, কিসের ব্যাগ আবার? আমার ডায়েরি ব্যাগ। মীরা একটু হেসে বলল, কোথায় রেখেছিলে? অসিত বলল, এই তো আমার টেবিলের ওপরই ছিল। মীরা বলল, তাহলে খুঁজে দেখো, ওখানেই আছে। এই দিনের বেলায় কে আর তোমার ব্যাগ চুরি করতে যাবে? অসিত বলল, আমি তো সাধ্যমতো খুঁজেছি, এবার তুই খুঁজে দেখ ভালো করে। মীরা এগিয়ে এসে দাদার টেবিলের বইগুলি উল্টে পাল্টে দেখতে লাগলো, কিন্তু কোথাও ব্যাগের চিহ্ন মাত্র নেই। চেঁচামেচি শুনে হিরণময়ী এলেন রান্নাঘর থেকে। অসিতের দিকে চেয়ে বললেন, কি ব্যাপার, এত চেঁচাচ্ছিস কেন? সাত সকালে বাড়িতে যেন ডাকাত পড়েছে। অসিত বলল, ডাকাত না হোক, চোর যে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। আমার ব্যাগটা গেছে। মা বললেন, যাবে কোথায়, ভালো করে খুঁজে দেখ। তারপর মীরার দিকে চেয়ে বললেন, তুই যা, আমি খুঁজে দেখছি। ছেলেকে অনুযোগের সুরে বললেন, ডাকাডাকি করে মীরাকে কেন তুলে এনেছিস? এমনিতেই ওর শরীরটা ভালো নেই, 2 দিন বাদে যাবে নার্সিংহোমে। মীরা লজ্জিত হয়ে বলল, কি হচ্ছে মা? আমার কোনো কষ্ট হবে না, আমি দাদার ব্যাগ খুঁজে দেখছি, তুমি তোমার কাজে যাও। অসিত বলল, তোকে খুঁজতে হবে না, তুই যা, শুয়ে থাক গিয়ে। প্রথম সন্তান সম্ভবা হয়ে মীরা শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে এসে রয়েছে। মা তাকে খুব যত্নে রেখেছেন, ঘরের কুটোটি নাড়তে দেন না। একটু খোঁজাখুঁজির পর হিরণময়ী বললেন, না, পাচ্ছি না। কিন্তু দিনের বেলায় 3 তলার ফ্ল্যাটে কে আসবে তোর ব্যাগটা নিতে? বাইরের কেউ তো এর মধ্যে আসেনি। শম্ভুও 2 দিন হলো ছুটি নিয়ে চলে গেছে। শম্ভু বাড়ির চাকর, ওর নানা দোষ আছে, কিন্তু টাকা পয়সা চুরি করে না। হিরণময়ী জিজ্ঞেস করলেন, এর মধ্যে আর কেউ কি ঘরে এসেছিল? মীরা দাদার দিকে তাকালো, মৃদু স্বরে বলল, আসার মধ্যে সেই মেয়েটি এসেছিল, সেই যে টেলিফোন পরিষ্কার করতে আসে। অসিত বলল, হ্যাঁ, আমারও শ্যামলীর কথাই মনে হচ্ছিল। মীরা বলল, কিন্তু দাদা, সে তো তোমার সামনেই টেলিফোন পরিষ্কার করে দিয়ে গেছে। অসিত বলল, হ্যাঁ, তা দিয়ে গেছে, তবে আমি কয়েক মিনিটের জন্যে একবার বাথরুমে গিয়েছিলাম, সেই সময় যদি। হিরণময়ী বললেন, কি যে বলিস তোরা, তাকে আমি দেখেছি, ভদ্র ঘরের মেয়ে, কথাবার্তা বেশ মিষ্টি, গরিব হতে পারে, তাই বলে ব্যাগটা চুরি করবে তা তো আমার মনে হয় না। অন্যকে সন্দেহ করার আগে নিজেরা জিনিসটা
ভালো করে খুঁজে দেখো বাপু। অফিসে যাওয়ার আশা ছেড়ে দিয়ে অসিত ব্যাগটা খুঁজে বেড়াতে লাগল। দ্বিতীয়বার টেবিলের ড্রয়ারগুলি দেখল। যে তাকে টেলিফোন আর গাইডটা রয়েছে তার আশেপাশে লক্ষ্য করে দেখল, না, কোথাও সেই ব্যাগটি নেই। অসিতের সন্দেহক্রমেই দৃঢ় হতে লাগল, কাজটা শ্যামলীরই, কারণ সে ছাড়া বাইরে থেকে কেউ আর এ ঘরে আসেনি। অসিত যখন শেভ করছিল সেই সময় দৌড়ে কলিং বেল বেজে উঠেছিল। সাবান মাখা গাল নিয়ে অসিতই এগিয়ে গিয়ে দৌড় খুলে দিয়েছিল। শ্যামলী স্মিত মুখে বলেছিল, আসতে পারি? অসিত বলেছিল, আসুন। আজ সকালেই এসে পড়েছেন? শ্যামলী বলেছিল, হ্যাঁ, এদিককার কাজগুলি আজ সকালেই সেরে যাব। মাস দুই আগে এই কালো মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়েছে। আলাপ করিয়ে দিয়েছেন দোতলার 4 নম্বর ফ্ল্যাটের নীলাম্বর বাবু। শ্যামলী টেলিফোন সার্ভিস কোম্পানিতে কাজ করে। বাড়ির এবং অফিসের টেলিফোনগুলি পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বীজাণুনাশক রাসায়নিক দ্রব্য দিয়ে টেলিফোনের মাউথপিস পরিষ্কার করে তাতে সেন্ট লাগিয়ে দেওয়া এদের কাজ। বেশি নয়, বছরে মাত্র 24 টাকা তার জন্য ব্যয় করতে হবে, প্রতি মাসে 2 টাকা। সেই থেকে শ্যামলীর সঙ্গে অসিতের আলাপ। প্রতি সপ্তাহে একবার করে এসে শ্যামলী টেলিফোন পরিষ্কার করে দিয়ে যায়। প্রতিবারই যে শ্যামলীর সঙ্গে অসিতের দেখা হয় তা নয়, কোনো কোনো বার অনিমা বলে অন্য একটি মেয়েও আসে। দিন কয়েকের আলাপে অসিত শ্যামলীর সামান্য পরিচয় জেনেছে। শ্যামলী বিএ পাশ করার পর কিছুদিন বেকার বসেছিল। তারপর কয়েক মাস হলো এই কাজটি জুটে গেছে। মাইনে সামান্য, কত তা আর অসিত জিজ্ঞেস করেনি। শুনেছে মাইনের সঙ্গে কিছু কমিশনও আছে। শ্যামলী একদিন তাকে অনুরোধ করেছিল, আপনার জানাশোনা আর কারো বাড়িতে টেলিফোন থাকলে আমার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। অসিত বলেছিল, আচ্ছা দেব। মেয়েটি দেখতে এমন কিছু সুশ্রী নয়, তবে চেহারায় একটা আলগা লাবণ্য আছে। কথা বলবার ধরনটি মিষ্টি। চালচলনে কোনো আপত্তিকর কিছু অসিতের কখনো চোখে পড়েনি। শ্যামলী তার ব্যাগটা চুরি করে নেবে এই সন্দেহ অসিতের পক্ষেও প্রীতিকর নয়। কিন্তু ব্যাগটা যাবেই বা কোথায়? ঘরে তো আর কেউ আসেনি। ও যদি না নেবে তাহলে কে আর নিতে যাবে ব্যাগটা? যত সময় যেতে লাগলো তত অস্বস্তি বাড়তে লাগলো অসিতের। ব্যাগের মধ্যে শুধু তো টাকাই নয়, তার পরিচিত আত্মীয় বন্ধুর ঠিকানা আর ফোন নাম্বারও রয়েছে। কয়েকটি মেয়ের নাম ঠিকানাও আছে। সেগুলি যদি কেউ ব্যবহার করে তাহলে বিপত্তি হতে পারে। অসিতের মনে হলো, কেউ ইচ্ছা করলে এই ছোট ডায়েরি ব্যাগের সাহায্য নিয়ে তাকে ব্ল্যাকমেলও করতে পারে। কে জানে মেয়েটির মনে কি আছে? সত্যিই কি শুধু টাকার লোভে মেয়েটি ব্যাগটা নিয়েছে? আর কি মতলব আছে তার মনে কে জানে? অসিত শুনেছে আজকাল মেয়েরাও টাকা রোজগারের জন্য নানা রকম ফন্দি ফিকির করে থাকে। সদুপায় যারা খুঁজে না পায় তারা বাধ্য হয়ে অসৎ পথ নেয়। কারো কারো বা স্বভাবের মধ্যেই অপরাধ প্রবণতা থাকে। কে জানে শ্যামলী কোন শ্রেণীর মেয়ে? ওর বাড়ির ঠিকানা অবশ্য জানে না অসিত। এত অল্প পরিচয়ে কোনো মেয়ের ঠিকানা জিজ্ঞেস করা যায় না।
অসিত শুধু একদিন শুনেছিল চেতলা অঞ্চলে ওরা থাকে। বাড়িতে শ্যামলীর বাবা মা ভাই বোন সবাই আছে। বাবা ছোট একটা অফিসে সামান্য চাকরি করেন। তাকে সাহায্য করার জন্যই শ্যামলী এই কাজ নিয়েছে। কে জানে শ্যামলীর এই সব বিবৃতি কতটুকু সত্যি, কতখানি বানানো। যারা অন্যকে প্রবঞ্চনা করতে চায় তারা কি আর সত্য কথা বলে? সারাটা দুপুর অসিত অস্বস্তিতে ছটফট করতে লাগল। হিরণময়ী একবার এসে বললেন, অত ভাবছিস কেন? কটা টাকা গেছে তো কি হয়েছে? কত সময় বাসে ট্রামে পকেটও তো কাটা যায়। মীরা বলল, শুধু টাকা নয় মা, দাদার ওই ব্যাগে আরও কী সব গোপন চিঠিপত্র ছিল। হিরণময়ী বললেন, তুই আর জ্বালাসনি। হঠাৎ অসিতের মনে হলো শ্যামলীর অফিসে খোঁজ নিলে হয়। কন্ট্রাক্ট ফর্মে নিশ্চয়ই অফিসের ঠিকানা ফোন নম্বর পাওয়া যাবে। ড্রয়ার খুলে মিনু অ্যান্ড কোম্পানির কন্ট্রাক্ট ফর্ম বের করল অসিত। তাতে ঠিকানা আছে, ফোন নাম্বারও পাওয়া গেল। অসিত রিসিভার তুলে ডায়াল করে বলল, মিনু অ্যান্ড কোম্পানি। ওপার থেকে সাড়া এলো, হ্যাঁ বলুন। অসিত বলল, দেখুন, সকালের দিকে আপনাদের কোম্পানির শ্যামলী দত্ত আমাদের এখানে সার্ভিসে এসেছিল। হ্যাঁ, শ্যামলী আমাদের এখানে কাজ করে। তাই কি? অসিত বলল, কিছু মনে করবেন না, আমার একটা ডায়েরি ব্যাগ খুঁজে পাচ্ছি না। যদি ভুলক্রমে ওর সঙ্গে চলে গিয়ে থাকে। কি যে বলেন, আপনার ব্যাগ কী করে ওর সঙ্গে আসবে? সে তো একটা ছোটোখাটো জিনিস নয়। ব্যাগের মধ্যে কি ছিল? অসিত বলল, গোটা 25 টাকা ছিল, কিন্তু সেটা বড় কথা নয়। ডায়েরির মধ্যে কতগুলি ঠিকানা ছিল, সেগুলি আমার বিশেষ দরকার। বুঝতে পারছি, এবার দয়া করে আপনার নাম ঠিকানা বলুন। অসিত নিজের নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দিল। তারপর বলল, ব্যাগটার যদি খোঁজ দিতে পারেন খুবই উপকৃত হব। খানিক বাদে আরও একটি নাটকীয় ঘটনা। মীরা পাশের ঘর থেকে চেঁচিয়ে বলল, দাদা, এই যে তোমার ব্যাগ। ব্যাগটা হাতে নিয়ে মীরা অসিতের সামনে এসে দাঁড়ালো। অসিত এক মুহূর্ত স্তব্ধ হয়ে থেকে বলল, কোথায় পেলি? মীরা বলল, তোমার ময়লা শার্টটার পকেটে। ধোপা বাড়ি যাবে বলে সব এক জায়গায় জড়ো করা ছিল, আমরা কেউই দেখিনি। হঠাৎ আমার মনে পড়ল, হাত দিতেই দেখি তোমার হৃৎপিণ্ড। এই নাও, কি খাওয়াবে বলো? আর খাওয়ানো। অসিত ব্যাগটা এখন জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারলে বাঁচে। একটু আগে শ্যামলীদের অফিসে সে যে ফোন করেছিল তা বোনের কাছে গোপন রাখল, মাকেও জানালো না। এবার অন্য এক ধরনের অস্বস্তি তার মনের মধ্যে কাঁটার মতো বিঁধতে লাগলো। আজ আর কিছু করবার নেই। মিনু অ্যান্ড কোম্পানির অফিস এতক্ষণে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। তবু একবার ফোন করে দেখল অসিত। রিং হয়ে যেতে লাগলো, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। পরদিন অফিসে গিয়ে আবার শ্যামলীদের অফিসে ফোন করল অসিত। একজন মহিলা ভারী গলায় সাড়া দিলেন, কে বলছেন? অসিত নিজের পরিচয় দিয়ে বলল, আমার সেই ব্যাগটা পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? আমাদের বাড়িতেই। ওপারের মহিলা ধমকের সুরে বললেন,
দেখুন তো, জিনিসটার ভালো করে খোঁজ না নিয়ে আপনি আমাদের রিপ্রেজেন্টেটিভকে অন্যায়ভাবে সন্দেহ করেছেন। ওরা গরিব হতে পারে, কিন্তু প্রত্যেকেই সৎ, ভদ্র বংশের মেয়ে। অসিত বিনা বাক্যে এই ধমকটুকু সহ্য করল। তারপর অপেক্ষা করতে লাগলো শ্যামলী যেদিন আসবে তার কাছে সে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু শ্যামলী আর এলো না। তার বদলে অন্য একটি মেয়ে এসে টেলিফোন পরিষ্কার করে দিয়ে গেল। অসিত প্রতীক্ষা করে শ্যামলীর সঙ্গে আবার একদিন তার দেখা হবে। নিজের ভুলের জন্য সে ক্ষমা চাইবার সুযোগ পাবে। কিন্তু সেই মুহূর্তটি আর এলো না। অসিতের মনে হলো, এরপর ট্রামে বাসে শ্যামলীর সঙ্গে যদি হঠাৎ কখনো তার দেখাও হয়ে যায়, শ্যামলী নিশ্চয়ই তাকে পরিচিত বলে স্বীকার করবে না। চোখে চোখ পড়া মাত্রই চোখ ফিরিয়ে নেবে। ভেবে দেখতে গেলে এমন কিছু অপরাধ নয়, এর চেয়ে গুরুতর ত্রুটি বিচ্যুতি অসিতের জীবনে ঘটেছে, হয়তো পরে আরও ঘটবে। কিন্তু এই সামান্য অপরাধটুকু মুছে ফেলবার জন্যে অসিতের মন মাঝে মাঝে উন্মুখ হয়ে ওঠে। এতক্ষণ শুনছিলেন ছোট গল্প অপরাধ।